আমি ইগনু রিজিনাল সেন্টার বিকাশ ভবন কলকাতা থেকে ডক্টর মন্দিরা মুখার্জি আজকে এই স্বয়ংপ্রভার একটি কাউন্সেলিং সেশনে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, এটা কোড হচ্ছে MES 30, আলোচ্য বিষয় হচ্ছে লার্নিং ইস্যুস অ্যান্ড কনসার্নস। শিক্ষা তার নানা রকম দিক সম্বন্ধে এখানে আলোচনা করা। আচ্ছা, আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে লার্নিং, আমাদের শিক্ষা, প্রথমে আমাদের শিক্ষা শুরু হয় আমাদের পরিবারে, অভিভাবকদের কাছে বা অন্যান্য পরিবারের সভ্যদের কাছে। তারপরে আমরা আসি আমাদের কমিউনিটি বা আমাদের সমাজ, যে সমাজে আমরা বাস করছি। খুব আনডাউটেডলি এটা বলা যায়, যে নিঃসন্দেহে বলা যায় যে আমাদের বিদ্যালয় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আমরা শিক্ষা লাভ করি, এবং আমাদের যে সামাজিক সংস্কৃতির মধ্যে আমরা বাস করি, সোসাইটাল কালচার, সামাজিক সংস্কৃতি, যেখানে আমরা জন্মাই এবং বড় হই, তার এগুলি আমাদের শিক্ষাকে নানাভাবে অনুপ্রাণিত করে এবং নানাভাবে ইনফ্লুয়েন্স করে। আমরা এই নানা রকম ভাবে আমরা শিক্ষার বীজ আমাদের মধ্যে রোপণ করা হয়, আমরা শিক্ষা লাভ করি। আচ্ছা, এই প্রসঙ্গে আমার বলার যে কথা, যে আমরা শিক্ষা লাভ করি শুধু কিছু পুঁথিগত বা প্রথাগত শিক্ষা গ্রহণ করবার জন্য নয়, আমাদের শিক্ষা লাভ করা উন্নতির জন্য। সেই উন্নতিটা শুধু কিছু পেশাগত প্রথাগত নয়। সেটা কিরকম ধরনের উন্নতি? সেই উন্নতির মধ্যে আছে আমাদের মানে বিহেভিয়ারাল চেঞ্জ, আমাদের ব্যবহারিক পরিবর্তন, বিহেভিয়ারাল চেঞ্জ। সেটা নানা রকম ভাবে আসতে পারে। সেটা আমাদের দক্ষতার মাধ্যমে আসতে পারে, সেটা আমাদের অভ্যাস থেকে আসতে পারে, আমাদের মনোভাব থেকে আসতে পারে, আমাদের মূল্যবোধ থেকে আসতে পারে। সুতরাং শিক্ষা যেটা আমরা লাভ করছি, সেটার প্রধান কথা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। বিহেভিয়ারাল চেঞ্জ মানে হচ্ছে আমরা শিক্ষা লাভ করছি নানা রকম নিজেদের পরিবর্তনের জন্য, নিজেদের সার্বিক পরিবর্তনের জন্য, এবং সেই সার্বিক পরিবর্তনকে আমরা বিহেভিয়ার দ্বারা চিহ্নিত করছি, মানে ব্যবহার বলে চিহ্নিত করছি। তার মধ্যে আসছে নানা রকম দক্ষতা, নানা রকম আমাদের অভ্যাস, আমাদের মনোভাব, আমাদের মূল্যবোধ, আমাদের চলাফেরা, সবকিছুর মধ্যেই আমরা পরিবর্তন লক্ষ্য করছি। এবং আমরা দেখছি যে আমাদের এই যে পরিবর্তন, এই যে ডেভেলপমেন্ট আমাদের আসছে, ব্যবহারিক পরিবর্তন, সেগুলি কি কি ধরনের দক্ষতার সৃষ্টি করছে আমাদের মধ্যে? ভার্বাল স্কিল, তার মানে হচ্ছে বাচিক ক্ষমতা, ঠিকভাবে কথা বলার ক্ষমতা। কথা বলা মানে শুধু আমাদের জন্মগত কথা বলার ক্ষমতা নয়, যেভাবে আমরা সমাজের সঙ্গে আমরা যেভাবে নিজেদের আমরা কথা বলবো, তাদের সঙ্গে আমাদের যেরকম আদান প্রদান হবে, মানে মানসিক আদান প্রদান হবে। এবং হচ্ছে ম্যানুয়াল স্কিল মানে আমরা নানা রকম ভাবে হাতে কলমে কিছু শিখবো, হাতে কলমে জানবো, এইগুলো। এবং এটার থেকেও আমরা বলতে পারি গ্রাফিক স্কিল, যেটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক, যে নানা রকম গ্রাফিক স্কিলস আমাদের আছে, যেগুলোর মাধ্যমে আমরা শিক্ষা লাভ করব। এবং আমরা দেখছি যে এইগুলো সম্ভব হচ্ছে আমাদের কিছু ফর্মাল এডুকেশন, কিছু প্রথাগত শিক্ষার মাধ্যমে। কিন্তু প্রথাগত শিক্ষা ছাড়াও আমাদের মনে রাখতে হবে
যে আমাদের যে শিক্ষা আমরা পরিবার থেকে পাই, আমরা সমাজ থেকে পাই, আমরা আমাদের অভিভাবকদের কাছ থেকে পাই, আমাদের বিদ্যালয় ছাড়াও অন্য জায়গা থেকে পাই, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি প্রয়োজনীয় শিক্ষা। আচ্ছা, কিন্তু এই যে আমরা পরিবর্তনের কথা বললাম, মানসিক পরিবর্তনের কথা বললাম, আমরা ব্যবহারিক পরিবর্তনের কথা বললাম, এই পরিবর্তন কিন্তু সবসময় চিরস্থায়ী নাও হতে পারে। কারণ আমরা এটাও হতে পারে যে এরকম হতে পারে যে আমাদের মধ্যে যে পরিবর্তনটা এখন এলো, পরে আমাদের মানে অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কিন্তু আবার নতুন কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে গেলাম। সুতরাং আমরা দেখছি যে এটা মনোবিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন যে পরিবর্তন কখনোই চিরস্থায়ী নয়। সেই পরিবর্তন, আজকে যেটা পরিবর্তন, কিছুদিন পরে আরো হয়তো ভালো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যেতে পারবো। এই প্রসঙ্গে আমি জিন পিয়াজে, যিনি একজন সুইস মনোবিজ্ঞানী, এনার নাম বিশ্ববিখ্যাত, ইনি কিন্তু বলেছেন, ইনি কিন্তু এই যে শিক্ষাকে বলেছেন যে শিক্ষা আসে জৈবিক উন্নতির সঙ্গে বৌদ্ধিক উন্নতি। তিনি দুটোকে কখনো আলাদা করে দেখেননি। কগনিটিভ ডেভেলপমেন্ট, বৌদ্ধিক উন্নতি, সেটাকে তিনি খুব বেশি রকম প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা বলবো যে আমাদের শিক্ষা নানা রকম ভাবে নানা জায়গায় পরিবর্তিত হতে পারে এবং নানাভাবে আরোপিত হতে পারে। যেরকম আমরা শিক্ষা লাভ করি প্রবলেম সলভিং এর জন্য, নানা রকম সমস্যার সমাধান পাওয়ার জন্য, নানা রকম সমস্যার সমাধান পাওয়ার জন্য আমরা শিক্ষা লাভ করে থাকি। এবং আমরা যে শিক্ষা লাভ করি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে, সেই শিক্ষাকে আরোপ করে, অ্যাপ্লিকেশন অফ নলেজ যেটা আমরা বলি, বা অ্যাপ্লিকেশন অফ লার্নিং, সেটা আমরা আরোপ করে কিন্তু আমরা নতুন শিক্ষা লাভ করতে পারি। তার মানে কি হচ্ছে যে আমাদের শিক্ষা ক্রমশ উন্নতির পথে এগিয়ে যায়, সেটা এক জায়গায় থেমে থাকে না, তার মানে সর্বদাই সেটা পরিবর্তনশীল। নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা শিক্ষা লাভ করছি। আচ্ছা, এবং এটাও ঠিক যে এটা আমরা যখন একটা নতুন কিছু দক্ষতা বা নতুন কিছু শিক্ষা লাভ করি, এটাও আমাদের হেল্প করে, আমাদের এটা এই শিক্ষা লাভ করতে কি সহায়তা করে, আমাদের ভূতপূর্ব কিছু শিক্ষা, প্রিভিয়াস স্কিল, যেটা আমরা হয়তো, বা ভূতপূর্ব কিছু দক্ষতা, আমি হয়তো আজকে যে জিনিসটা শিখছি সেই জিনিসটা শেখার, সেই দক্ষতাটা তৈরি করবার জন্য সহায়তা করছে কে, আমার পাস্ট নলেজ, আমার মানে অতীত বলবো বা ভূতপূর্ব বলবো, যাই বলি না কেন, সেখানকার যে শিক্ষা, সেখান থেকে আমি যা শিখে এসেছি, বা পূর্ব জ্ঞান, যেটি আমার পূর্ব লাভ করা যে জ্ঞান, সেইটাই কিন্তু আমাদের সেই নতুন শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে নতুন শিক্ষা গ্রহণ করার জন্যই পুরাতন শিক্ষার একটি জায়গা আছে। পুরাতন শিক্ষাই আমাদের মানে সহায়তা করে নতুন শিক্ষা লাভ করতে। আচ্ছা, এবং আমরা এটাও মাথায় রাখতে হবে যে যখন আমরা দেখছি যে নতুন শিক্ষা পুরাতন শিক্ষা লাভের জন্য সহায়তা করছে না, এরকমও কিন্তু পরিস্থিতি হতে পারে। নতুন শিক্ষা যেটা আমি এখন শিখতে যাচ্ছি, সেটা কিন্তু আমার পুরাতন শিক্ষা যে লাভ করেছি সেই শিক্ষা আমার কোনো সহায়ক নয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, আমরা হয়তো ভাবছি যে আমরা ইংরেজি ভাষা শিখবো, ইংরেজি ভাষা আমরা শিখি, কিন্তু ইংরেজি ভাষা শেখার সঙ্গে সঙ্গে অনেক মানুষ আছেন যারা পাশ্চাত্য সভ্যতার আরো ভাষা শিখতে চান, যেমন জার্মান, ফ্রেঞ্চ ইত্যাদি অনেক ভাষা শিখতে চান, যেগুলোর সঙ্গে, যে ভাষাগুলির সঙ্গে ইংরেজির সেরকম কিন্তু কোনো
মানে সংযোগ নেই, সেই ভাষাগুলি সম্পূর্ণ আলাদা। সুতরাং ইংরেজি শিক্ষা যেটা আমার মধ্যে আছে সেটা কিন্তু আমার ওই নতুন ভাষা শিখতে সাহায্য করছে না। কিন্তু আবার এরকম হতে পারে যে ভাষাটা আমি এখন শিখছি তার সঙ্গে কিন্তু কোনো পুরাতন ভাষার বা কোনো একটা শিকড়ের সংযোগ আছে যেটা আমাকে সাহায্য করছে এই নতুন ভাষাটি শিখতে। যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি সংস্কৃত। সংস্কৃতকে আমরা বলি মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃসম ভাষা, আমাদের সেটাই শিকড় আছে। এবং এই ভাষাটি, যেহেতু এই ভাষাটি থেকেই আমরা মনে করি যে ভারতবর্ষের যেগুলো প্রধান ভাষা সেগুলোর জন্ম হয়েছে, সুতরাং আমরা বাংলা কি হিন্দি বা এমনি কোনো ভাষা শেখার জন্য আমরা, বা সংস্কৃত শেখার জন্য আমরা হিন্দির সাহায্য নিতে পারি বা বাংলার সাহায্য নিতে পারি। আবার বাংলা হিন্দি বা বাংলা শেখার জন্য আমরা সংস্কৃতের সাহায্য নিতে পারি। কোনো না কোনো ভাবে এই দুটি ভাষার মধ্যে একটা মানে সংযোগ আছে। এই ভাষার সঙ্গে ওই ভাষার একটি নিবিড় সংযোগ আছে, তাদের মধ্যে একটা অনুবন্ধ আছে, একে অপরের থেকে আলাদা নয়। আমরা সংস্কৃত ভাষা যদি শুনি তা আমরা দেখব যে অনেক ক্ষেত্রেই অনেক শব্দ এখানে ব্যবহৃত হয় যেটা আমরা বাংলায় ব্যবহার করি বা অন্য কোনো ভারতীয় ভাষায় ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই নতুন শিক্ষা লাভ করার জন্য পুরানো শিক্ষা যদি আমাদের কোনো সহায়তা না করে বা আমাদের আমরা যদি বাধাপ্রাপ্ত হই, কথাটার অর্থ হচ্ছে যে আমরা পুরনো শিক্ষা থেকে কিছু সুযোগ পাচ্ছি না, সাহায্য পাচ্ছি না। তাহলে কি হচ্ছে, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে বা সেটাকে এডুকেশনের ভাষায় বলা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। নেগেটিভ ট্রান্সফার, ট্রান্সফারটা সবসময় ভালো, পরিবর্তনটা সবসময় ভালো যদি সেটা সদর্থক হয়। নমর্থক কিন্তু পরিবর্তনের কোনো জায়গা নেই। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাই যে এই যে পরিবর্তন, এটা যে সবসময় বৌদ্ধিক শিক্ষাজনিত না হতেও পারে, এটা আমাদের আবেগজনিত হতে পারে, যেটাকে আমরা বলে থাকি ইমোশনাল রেসপন্স। যেরকম আমরা মনে করতে পারি যে আমাদের আমরা যে ধরনের, হয়তো আমরা একটা ইমোশনাল আমরা কোনো ধরনের আবেগ দ্বারা তাড়িত হচ্ছি, সেই আবেগকে বোঝার জন্য, সেই আবেগকে মোকাবিলা করার জন্য আমার আগের শিক্ষারও কোনো জায়গা থাকতে পারে। আমার এটা আবেগজনিত শিক্ষা, এটা হয়তো কোথাও পুঁথিতে লেখা নেই, এটা কোনো প্রথাগত শিক্ষার মধ্যে পড়ে না, কিন্তু এটাকে আমরা শিক্ষাবিদরা এটাকে মেনে নিয়েছেন যে অ্যাংজাইটি রেসপন্স। যখন আমরা খুব উৎকণ্ঠায় ভুগি, এরকমও হতে পারে যে আমি খুব উৎকণ্ঠায় ভুগছি, রাইট? তো সেই উৎকণ্ঠাটা কে সঙ্গে মোকাবিলা করার জন্য আমার আগের কোনো শিক্ষা আমাকে সাহায্য করেছে, এটা মানসিক পরিবর্তন। এখানে কোনো প্রথাগত শিক্ষার কথা উঠছে না, কিন্তু এর মধ্যে শিক্ষা আছে, আমি শিখেছি যে এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করতে হয়। সুতরাং বর্তমানে আমি যখন অত্যন্ত আবেগতাড়িত এবং উৎকণ্ঠার দ্বারা ভীষণভাবে উৎকণ্ঠার মধ্যে দিয়ে চলছি, তাহলে আমি আগে যে ধরনের মানসিক পরিবর্তন আমার এসছে, সেই মানসিক পরিবর্তন বর্তমান পরিস্থিতিকে মোকাবিলা করতে আমাকে সাহায্য করছে। আচ্ছা, এছাড়া আমি যেটা এখানে স্লাইডে দেখাচ্ছি, the child goes through formal and institutional learning through a structured curriculum। তো আমরা বলছি যে আমাদের খুব স্বাভাবিক প্রথাগত যে শিক্ষা সেটা আমাদের, এবং প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটা আমরা একটি স্ট্রাকচার্ড কারিকুলামের মানে হচ্ছে একটি নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমরা সেই শিক্ষা লাভ করতে পারি। কিন্তু সেই শিক্ষা লাভের আগে বা পরে অনেক কিছু থাকতে পারে। সেই যে আমি যে শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, এটাও হতে পারে যে আমি আগের কোথাও কোনো ক্লাসে বা কোনো একটা স্তরে আমি কিছু শিখে এসেছি, ওই স্ট্রাকচার্ড কারিকুলামও হতে পারে।
নির্দিষ্ট কোনো পাঠ্য বিষয় সঙ্গে আমি পরিচিত আছি, যেটি কিন্তু বর্তমানের পাঠ্য বিষয়কে আমাকে জানতে সাহায্য করছে। এবং এর প্রসঙ্গে আরেকটি কথা আমরা বলবো, সেটা হচ্ছে আমরা যেটা বললাম, লার্নিং বিংস চেঞ্জ অফ বিহেভিয়ার উইচ কামস ফ্রম এক্সপিরিয়েন্সেস উইচ আর মডিফাইবল। এই প্রশ্নটা আমি একটু পরে আসছি, তার আগে আমি বলতে চাই যে এই যে পরিবর্তন বলা হচ্ছে, যে এই পরিবর্তনটা বা এই যে ট্রান্সফার কথাটা খুব সহজ বাংলায় বলতে গেলে আমরা বলি বদলি। এখানে বদলি নয়, এখানে একটা পরিবর্তন, এক জ্ঞান থেকে আর এক জ্ঞানে চলে যাওয়া, রাইট? তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা অনেক সময় বলছে ইটস আ প্রবলেম সলভিং ম্যাটার। তার মানে কি, এটা আমাদের নানা রকম সমস্যা সমাধানের একটি হাতিয়ার। নানা রকম সমস্যা সমাধান, আমাদের পেছনে যে জ্ঞানটা রয়েছে, আমাদের মনের মধ্যে যে জ্ঞানটা আমরা আহরণ করেছি কোনো অতীত পরিস্থিতির থেকে, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, সেটা কিন্তু আমাদের এই বর্তমান জ্ঞানটাকে লাভ করতে সাহায্য করবে। তাহলে এটা একটা সমস্যা সমাধানের উপায়। তাহলে এটার আমরা আর একটা দিক পেলাম প্রবলেম সলভিং, যেটা অনেক মনোবিজ্ঞানীরা বলে গেছেন, যেটা এটা একটা প্রবলেম সলভিং সিচুয়েশন হতে পারে। মানে আমাদের লার্নিং ব্রিংস প্রবলেম সলভিং, চেঞ্জ অফ বিহেভিয়ারের, এটা একটা চেঞ্জ অফ বিহেভিয়ার। আমার যখন একটা সমস্যার সমাধান হবে, খুব স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা পরিবর্তন দেখা দেবে, আমার ব্যবহারিক পরিবর্তন দেখা দেবে। এবং সেই সমস্যার সমাধান হওয়াটা কিভাবে আসে, শিক্ষার মাধ্যমে আসে, সেটাই বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই পরিবর্তনটা জ্ঞান এবং যুক্তি দ্বারা চালিত। ইট ইজ গাইডেড বাই নলেজ অ্যান্ড লজিক। জ্ঞান এবং যুক্তি, বা আমরা বলতে পারি রিজনিং, হ্যাঁ, যুক্তি দ্বারা চালিত, জ্ঞান দ্বারা চালিত, সেটার বাইরে কিছু নয়। মানে একটা মানে হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে না। এক পরিবর্তনের সঙ্গে পুরনো মানে বর্তমান পরিবর্তনের সঙ্গে ভূতপূর্ব পরিবর্তনের একটা যোগ সাযোগ কথা, যে এই যে লার্নিং কথাটা, এটার একটা ক্রমাগত মানে আনইন্টারাপ্টেড, ক্রমশ এটা সর্বদাই চলমান। এইভাবেও যদি আমি বলি, সর্বদাই এটি চলমান, এটি কখনোই শেষ হয়ে যায় না। সেটার মধ্যে দিয়ে আমাদের ব্যবহারিক পরিবর্তন আসে, আমরা নানা রকম অভিজ্ঞতার সঞ্চয় করি, এবং সেই অভিজ্ঞতাগুলি যেগুলো আমাদের ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাই, সেই অভিজ্ঞতাগুলিও আবার অনেক সময় নানা রকম পরিবর্তনের মাধ্যমে আসে। তার মানে কি, এটি একটি সর্বদা চলছে, এই ধরনের গতি আমাদের বিশ্বে সর্বদা চলছে। সবসময় যে আমরা এটাকে নিয়ে খুব বুঝতে পারি তা আমরা তো পারি না, কিন্তু এটাকে আমাদের স্বীকার করতেই হবে যে এটা সর্বদা গতিশীল, এর কোনো শেষ নেই, এর কোনো ফুল স্টপ টানা নেই কোথাও। এবং তার জন্য আমাদের যেটা ভাবতে হবে, যে এটাকে প্রকৃত অর্থে গতিশীল করে রাখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভাবতে হবে যে আমাদের একটা মানে সুন্দর প্ল্যান যাকে আমরা বলতে পারি, যে কৌশল, বা আমরা বলতে পারি স্ট্র্যাটেজি বা প্ল্যান, একটা পরিকল্পনা বা কৌশল, এটা আমরা বলতে পারি আমাদের তৈরি করতে হবে। কি করে আমরা শিখবো, কি করে শিখবো, হাউ টু লার্ন, হোয়াট টু লার্ন, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। আচ্ছা, এইটা কিন্তু নানা রকম ভাবে তুলে ধরা হয়েছে। এবং এই ধরনের পরিবর্তনের মধ্যে যে শিক্ষা, সেটা ভার্বাল হতে পারে, মৌখিক হতে পারে, এবং মৌখিক নাও হতে পারে। আমাদের নন ভার্বাল স্কিলস অনেক থাকে, যেগুলো কোনো মৌখিক দক্ষতা নয়, কিন্তু সেই দক্ষতাও আমাদের নানা রকম ভাবে জীবনে প্রয়োজন হয়। আমাদের সুন্দর স্বভাব, আমাদের মনোভাব, আমাদের বিভিন্ন কাজকর্মের প্রতি আমাদের আকর্ষণ, আমাদের নিষ্ঠা, আমাদের আবেগও কিছুটা বলা যেতে পারে। সেইভাবে আমাদের এই নন ভার্বাল স্কিলের ডেভেলপমেন্টও হতে পারে। আচ্ছা, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে এই কথাটা আমি অলরেডি বলেছি, যে
facilitation of learning in new situations by the application of older learning is referred to as transfer of learning. এটাই এটাই কথা, যে নতুন কিছু শিক্ষা যে গ্রহণ আমরা করছি, সেটা আমরা যে পুরনো শিক্ষার মানে হাত ধরে করছি, সেখানে আমাদের একটা ভিত রয়েছে, সেইটাই আমাদের বলা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। আমাদের নতুন, কিন্তু যদি ট্রান্সফার না হয়, আমি আগেই বলেছি, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। তাহলে আমি যে প্রশ্নটাতে ছিলাম, যে আমরা আমাদের প্ল্যান বা আমাদের কৌশল, আমাদের পরিকল্পনা, আমাদের এইভাবে খুব একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে, যার মধ্যে দিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারব। যে এই পরিকল্পনা কিন্তু নানা মানে বিভিন্ন যারা মানে এক্সপার্ট যারা আছেন এই ব্যাপারে, যারা দক্ষ আছেন, তারা নানা রকম ভাবে ভেবেছেন, এবং এই পরিকল্পনা আমাদের সমস্যা সমাধানে সাহায্য করবে। এই পরিকল্পনা যদি যথার্থ হয়, তাহলে আমাদের নতুন জ্ঞান লাভ করতে সাহায্য করবে, নতুন লার্নিং লাভ করতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে আমরা যেটা আমি বললাম, যে এই 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, ক্রমশই এটা একটা মানে সদা চলমান একটি বিষয়, এটা কখনোই কোথাও শেষ নয়। এবং পুরনো থেকে নতুন, নতুন থেকে আবার এগিয়ে যাওয়া। যেরকম আমরা ইতিহাস এই বিষয়টি সম্বন্ধে অনেক সময় বলে থাকি, যে আমরা ইতিহাসে আমরা অতীতকে জানি, অতীতের ঘটনা সম্পর্কে জানি, কিন্তু সেই অতীতের ঘটনা যে জানি, সেটা আমাদের সাহায্য করে বর্তমান ঘটনাকে জানবার জন্য, এবং এই বর্তমান ঘটনা সাহায্য করে আমাদের ভবিষ্যৎকে দেখবার জন্য, আমাদের মধ্যে একটা ভবিষ্যৎ চিন্তা তৈরি করতে পারে। আচ্ছা, বলা হচ্ছে যে আমাদের লার্নিং, এটা আমি অলরেডি বলেছি, লার্নিং অফ নিউ স্কিল মে অলসো ফেসিলিটেট দ্য রিটেনশন, মানে ধরে রাখা, অফ অ্যানাদার প্রিভিয়াসলি লার্ন স্কিল। তার মানে হচ্ছে আমার এই যে দক্ষতা বা দক্ষতা আমি যেটা অর্জন করেছি শিক্ষার মাধ্যমে, সেই দক্ষতাটা নতুন ভাবে আমাকে সাহায্য করছে, কারণ সেই দক্ষতাটাকে আমি ধরে রেখেছি, রিটেন করে রেখেছি, রিটেনশন ধরে রেখেছি নতুন কোনো শিক্ষা লাভের জন্য, এবং নতুন কোনো শিক্ষা লাভে এর অনেক প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এই যেটা আমি বলে দিলাম, if the learning of a skill inhibits the learning of a new skill, it is a case of negative transfer. যদি সাহায্য না হয়, যদি সংযোগ না থাকে, থাকতে নাই পারে, কিন্তু সেটা তাহলে কিন্তু পজিটিভ ট্রান্সফার হলো না, সদর্থক মানে পরিবর্তন হলো না, নমর্থক হতে পারে। আচ্ছা, এছাড়া আমি যেটা বলবো, যে আমাদের লার্নিং অ্যান্ড রিটেনশন, মানে শিক্ষা এবং ধারণ, এটা নানা রকমের সময় ভিত্তিক হতে পারে। কিরকম সময় ভিত্তিক হতে পারে? একটাকে ইংরেজিতে বলা হচ্ছে মাস্ট, MASSED, মাস্ট প্র্যাকটিস। সেখানে কি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে দীর্ঘায়িত শিক্ষা। দীর্ঘায়িত শিক্ষার অনেক রকম উদাহরণ হতে পারে, যে আমরা হয়তো কোনো শিক্ষা আমরা যেটা লাভ করেছি, সেটা হয়তো আমরা অনেক দিন ধরে সেই শিক্ষা লাভ করেছি, অনেক দিন ধরে আমরা সেই শিক্ষা লাভ করেছি, এটা হতে পারে। আর একটা হতে পারে, যে আমরা যে শিক্ষা অনেকদিন ধরে লাভ করে হয়তো এখন আর সেই শিক্ষার সঙ্গে আমরা যুক্ত নই, কিন্তু আমরা আমাদের পরিস্থিতি হয়তো সেই যে অনেকদিন ধরে দীর্ঘায়িত সময় ধরে দীর্ঘায়িত শিক্ষা যেটা আমরা বলতে পারি, মাস্ট লার্নিং বা মাস্ট প্র্যাকটিস যেটা আমরা বলতে পারি, সেইটা আমাদের কিন্তু কোনো নতুন কিছু শিখতে সাহায্য করতেও পারে। আবার এরকমও হতে পারে যে আমি হয়তো ভুলেও গেছি, আমার হয়তো আমার স্মৃতিতে নেই যে আমি কতটা শিখেছিলাম, কিন্তু এটা যেহেতু একটা টাইম বাউন্ড ব্যাপার, মানে একটা সময় ভিত্তিক পরিকল্পনা, সুতরাং আমরা দেখছি যে যেহেতু এটা অনেক দিন ধরে চলে, সেটাকে আমরা বলছি যে সেই জন্য সেটার মধ্যে একটা গুরুত্ব আছে।
আচ্ছা, এবং আমরা সেই শিক্ষা লাভ করে আমরা নিজেদের আরো উন্নত করতে পারি, সেই শিক্ষা লাভ করে আমরা নিজেদের উন্নত করতে পারি। আচ্ছা, এছাড়া আমরা আরেকটি কথা বলবো, যেটি মাস লার্নিং থেকে আলাদা, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অর স্পেস লার্নিং। সেটার মনে হচ্ছে যে যে শিক্ষা আমাদের এই ক্রমশ চলমান শিক্ষা গতির মধ্যে বা অনেক দিন ধরে চলা শিক্ষার মধ্যে নেই, সেটা কিছুটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেটাকে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটেড অর স্পেসড প্র্যাকটিস, এরকম বলা হচ্ছে। মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তার মধ্যে একটা চলমানতাটা চলে গেছে, এবং দীর্ঘায়িত শিক্ষা সেটা নয়, দীর্ঘায়িত শিক্ষা নয়, হয়তো বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে গেছে। যার জন্য কি হচ্ছে, যে আমরা যে শিক্ষা লাভ করছি সেই শিক্ষা এটা আরেক ধরনের শিক্ষা। সুতরাং সেই শিক্ষা আমাদের অনেক সময় আমাদের সাহায্য করতেও পারে, না পারে। আচ্ছা, এবং দেখা যাচ্ছে যারা মনোবিজ্ঞানী তারা দেখছেন যে যেসব মানুষের বা যেসব শিক্ষার্থীদের মধ্যে এই দুই ধরনের শিক্ষার একটা সংঘর্ষ আছে, একটা কম বোঝাপড়া আছে, সেখানে কিন্তু সমস্যা অনেক, সেখানে শিক্ষার্থীকে কিন্তু শিখিয়ে তোলা যায় না। এবং তাতে কি হয়, সমস্যা সমাধানের জন্য যে শিক্ষা, সেটা কিন্তু কার্যকরী হয় না। সমস্যা সমাধানের জন্য শিক্ষা, সেটা কার্যকরী হচ্ছে না। কি হচ্ছে, যে তার শিক্ষাটা নানা রকম ভাবে নানা দিকে ছড়িয়ে যাচ্ছে, তার একটা মানে একটা চলমান গতি, সেটা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, যেটাকে আমরা ইংরেজিতে এরকমও বলতে পারি লেস সিস্টেম্যাটিক, মানে সেটা প্রথাগত নিয়ম কানুনের কিছুটা বাইরে আছে। আচ্ছা, এছাড়া আমরা বলবো যে কেউ কেউ বলেছেন যে আমাদের শিক্ষার, প্রথাগত শিক্ষার পরেও আমাদের শিক্ষা থাকতে পারে। কি ধরনের শিক্ষা আমাদের থাকতে পারে, যে আমরা যেটা শিখেছি সেটাকে ভিত্তি করে আমরা তার শাখা প্রশাখা তৈরি করতে পারি, যেটা হয়তো কিছুটা আমাদের হিডেন লার্নিং, যেটা আমরা মানে লুক্কায়িত শিক্ষা বলতে পারি। যে জিনিসটা আমরা শিখেছি, আমরা কোনো একটা তথ্য পড়লাম, সেই তথ্যর পেছনে আরো অনেক তথ্য লুকিয়ে আছে, যেগুলো হয়তো আমরা সেভাবে জানি না, শিখিনি। কিন্তু এটা বলা হচ্ছে যে এই প্রথাগত শিক্ষা, যেখানে আমাদের কোনো তথ্য ভিত্তিক শিক্ষা হলো, কোনো অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা হলো, তার পেছনেও কিন্তু শিক্ষা লুকিয়ে থাকে, রাইট? সেই শিক্ষাকে আমরা বলছি যে সেটা কখনো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, কখনো দল বেঁধে থাকতে পারে, কোনো না কোনো ভাবে সেই শিক্ষা আমাদের পাওয়া যায়। আচ্ছা, এবং এক শিক্ষার সঙ্গে আরেক শিক্ষা যখন আমি গ্রহণ করছি, তার মধ্যে যদি একটা বড় গ্যাপ থাকে, একটা বড় সময় সেই শিক্ষা লাভ করা বন্ধ থাকে, তাহলে হচ্ছে আমরা দেখতে পাই যে সেই শিক্ষার প্রকৃত গতিবিধিটা হারিয়ে যায়। আমরা একটা চলতি বাংলা কথায় বলি, খেই হারিয়ে ফেলা, সেটা অনেকটা এইরকম হয়ে যায়। আমি একটি শিক্ষা লাভ করলাম, সেই শিক্ষাটা যখন আমার শেষ হলো, তারপরে আমার একটা বিরাট বিরতির সময় চলে গেল, যখন আমি আর কোনো শিক্ষা লাভ করলাম না। আমি আবার যখন শিক্ষা লাভ করতে এলাম, তখন দেখা গেল যে আমার সেই যে মানে যে শিক্ষা আমি পেয়েছিলাম, যে শিক্ষা আমি গ্রহণ করেছিলাম, সেই শিক্ষা থেকে আমার কিন্তু প্রকৃত কোনো সুবিধা হচ্ছে না। কেন না, রিটেনশনটা আমার মধ্যে কাজ করছে না, তার মানে শিক্ষা ধরে রাখার ক্ষমতাটা আমার মধ্যে আর তখন কাজ করছে না। আমার স্মৃতিশক্তির মধ্যে আমি কি শিখেছি সেটা আমি কোনোভাবেই মানে আমার মনে আসছে না, আমার আমার মেমোরিতে, আমার স্মৃতিশক্তিতে সেটা কখনো ফিরে আসছে না। তাহলে কি হচ্ছে, যে এই যে একটা দীর্ঘায়িত বিরতি, এই বিরতি যদি আমাদের হয়, সেই বিরতির ফলে অনেক সময় কি হচ্ছে,
আমরা আগে যা শিখেছি সেটাকে আমরা ভুলে যাই, এবং এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হয়, বড়দের থেকেও ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়। তাদের আবার নতুন করে শিক্ষা দিতে হয়। যেমন আমরা অনেকের কাছেই শুনছি, অনেক শিক্ষক বা শিক্ষিকাদের কাছেই শুনছি যে কোভিড এর পরে যখন ছেলেমেয়েরা আবার এই নিয়মিত প্রথাগত শিক্ষার মধ্যে আবার মানে যাত্রা শুরু করলো, তখন কিন্তু তাদের যেহেতু একটা খুব বড় বিরতি তারা পেয়েছে, সুতরাং তারা যা শিখেছিল সে তো ভুলে গেছেই, এবং মানে বেসিক লার্নিং যেটা একটা সাধারণভাবে যে শিক্ষা, সাধারণ শিক্ষা, সেগুলো সব সে ভুলে গেছে। এটাকে আমরা ইংরেজিতে অনেক সময় বলে থাকি রিল্যাপস। তাহলে আমাদের কি হবে? আমাদের সেই প্রথম থেকে আবার শিক্ষা গ্রহণ করতে হবে, বা প্রথম থেকে আমাদের আবার শিক্ষা দিতে হবে। আচ্ছা, এছাড়া আমরা বলবো যে শিক্ষার্থীকে, যদিও এটা একটা খুব মানে সুগঠিত প্রথা নয়, সুগঠিত প্রথা নয়, কিন্তু আমরা এটাও ঠিক যে আমরা এটা হতে পারে যে এক শিক্ষার সঙ্গে অন্য শিক্ষার মধ্যে আমরা কিছুটা সময় শিক্ষার্থীকে দিতে পারি। এক শিক্ষা থেকে অন্য শিক্ষার মধ্যে যাবার জন্য কিছুটা সময় শিক্ষার্থীকে দিতে পারি। কেন দিতে যাব? এই দেবার কারণটা হচ্ছে সে নিজের মধ্যে সেটাকে আয়ত্ত করবে, সে নিজের মধ্যে সেটাকে আয়ত্ত করবে, সে নিজের মধ্যে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। আমরা যদি ইংরেজি কথা বলি, আমরা বলতে পারি ডাইজেস্ট করবে, হজম করবে, সেই শিক্ষাকে সে হজম করবে। তার মধ্যে তার ব্যবহারিক পরিবর্তন আসবে, তার পেশাগত পরিবর্তন আসতে পারে, তার বাচিক পরিবর্তন আসতে পারে, তার দক্ষতা ভিত্তিক পরিবর্তন আসতে পারে। সুতরাং এক শিক্ষা থেকে অন্য শিক্ষায় যাবার মধ্যে আমরা যদি একটু বিরতি দিই, দীর্ঘায়িত বিরতি নয়, কিছুটা বিরতি দিই, তাহলে এটা অনেক সময় শিক্ষার্থীর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে দাঁড়ায়। কেন? আমরা যদি মানে সর্বদাই তাদের শিক্ষা দিতে থাকি, তারা কতটা শিক্ষা নিল এবং কতটা সেটাকে কাজে লাগালো, কতটা তার মধ্যে পরিবর্তন এলো, কি সে ভাবলো, কি সে ভাবলো না, সেটা দেখার মতন আমরা পরিস্থিতিতে থাকি না। আমরা শিক্ষা দিয়েই যাচ্ছি, না, এটা কিন্তু চলতে পারে না। আমাদের তাদের কিছুটা সময় দেওয়া দরকার। তবে তবে এখানে আমাদের মনে রাখতে হবে যে এই সময়টা কিন্তু কখনোই দীর্ঘায়িত করা যাবে না। দীর্ঘায়িত করলে ওই যে আগের যে পয়েন্টটা আমি বললাম, যে আমাদের আবার আমাদের স্মৃতিশক্তি থেকে সেটা চলে যাবে, আমাদের স্মৃতিতে সেটা আর থাকবে না, এবং আমরা আবার সে নতুন করে যেগুলো আমরা মানে পূর্বজ্ঞান হিসেবে রেখেছিলাম, সেটা আর বর্তমান জ্ঞান হয়ে দাঁড়াচ্ছে না, কারণ সেটা সম্পূর্ণ আমাদের স্মৃতিশক্তি থেকে চলে গেছে। কিন্তু কিছুটা সময় আমাদের দেবার দরকার আছে। এটা এটাকে বলা হচ্ছে টোটাল টাইম হাইপোথিসিস। এছাড়া হচ্ছে ইনসিডেন্টাল লার্নিং। ইনসিডেন্টাল লার্নিং কাকে বলে? ঘটনা ভিত্তিক শিক্ষা। যে ঘটনা ভিত্তিক শিক্ষা মানুষের নানা রকম সময় আসতে পারে। ঘটনা ভিত্তিক শিক্ষা, হঠাৎ কোনো ঘটনাকে কেন্দ্র করে আমি শিক্ষা লাভ করলাম, আমার কোনো অভিজ্ঞতার মাধ্যমে যে আমি শিক্ষা লাভ করলাম, তার হয়তো কোনো প্রথাগত দিক নেই, তার হয়তো কোনো প্রথাগত পরিস্থিতি নেই, তার মধ্যে দিয়েও কিন্তু আমি শিক্ষা লাভ করতে পারি। এবং বলা হচ্ছে যে নানা এই ইনসিডেন্টাল লার্নিং বা ঘটনা ভিত্তিক শিক্ষা নানা রকম ভাবে আসতে পারে, এবং এটা আমরা এটা বলা হচ্ছে যারা মানে শিক্ষাবিদ বা যারা মনোবিজ্ঞানী, তারা মনে করছেন যে এটাকে একটা নির্দিষ্ট ছকে আমরা ফেলতে পারি। ঘটনা ভিত্তিক শিক্ষা সবসময় যে সেটা খুব এলোমেলো থাকবে তা কিন্তু নয়, তার মধ্যে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে একটা নির্দিষ্ট স্ট্রাকচার যাকে আমরা বলতে পারি, তার মধ্যে থেকেই আমরা শিক্ষা লাভ করতে পারি এবং শিক্ষা দিতে পারি। তার জন্য আমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের বিভিন্ন ধরনের উপায় বার করতে হবে যে কিভাবে
এই ঘটনা ভিত্তিক শিক্ষাকে আমরা একটি মানে একটি স্ট্যান্ডার্ড লার্নিং প্রসেসে ফেলতে পারি। তার মানে কি হচ্ছে, এটাকে আমরা এমন ভাবে ফেলবো যেটি আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সমস্ত মানে সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত প্রয়োজনীয়তা মিটিয়ে এই ধরনের শিক্ষা আমরা দিতে পারি এবং নিতে পারি। আচ্ছা, এছাড়া যেমন এই শিক্ষা মনোবিদদের মতে অত্যন্ত আকর্ষণীয়, যে ইনসিডেন্টাল লার্নিং সম্বন্ধে আরেকটু বলবো। এই শিক্ষা মনোবিদদের মতে অত্যন্ত আকর্ষণীয় শিক্ষা। ধরা যাক একটি শিশু, সে স্কুলে প্রথম এলো, সে বিদ্যালয়ে প্রথম ঢুকছে, তার যে প্রথম যে বিদ্যালয়ে ঢোকা এবং তার আরো যা যা অভিজ্ঞতা সে হচ্ছে, এটা সম্পূর্ণই ঘটনা ভিত্তিক। সেখানে কিন্তু তার প্রথাগত শিক্ষা শুরু হবার আগে সে কিন্তু এই বিভিন্ন ঘটনা, বিভিন্ন অভিজ্ঞতা মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে যে সেই অভিজ্ঞতা তার অনেক সময় ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আমরা অনেক দেখেছি বাচ্চারা স্কুলে আসার পর প্রথম দিন, হয়তো আমরা সবাই তাই ছিলাম, স্কুলে আসার প্রথম দিন যে আমরা খুব কান্নাকাটি করি, আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে ফিরে যাওয়ার কথা বলি, তারা যখন চলে যান আমাদের চোখের সামনে থেকে আমরা অত্যন্ত দুঃখিত হয়ে পড়ি। সুতরাং বা এটাই সাধারণ ভাবে দেখা যায়। কিন্তু এটাও হতে পারে যে সেই শিশুটি, তার যে নতুন অভিজ্ঞতা হচ্ছে, সে বন্ধুদের দেখছে, সে স্কুলকে দেখছে, সে তার শিক্ষক শিক্ষিকাকে দেখছে, তার মধ্যে একটা নতুন পরিবর্তন আসছে। এটা তার ইনসিডেন্টাল লার্নিং হিসেবেও, ঘটনা ভিত্তিক শিক্ষা হিসেবেও অনেক সময় কিন্তু আমরা গ্রহণ করতে পারি। এটা যে সবসময় নমর্থক হবে তা কিন্তু নয়। আচ্ছা, এবং বলা হচ্ছে যে ইনসিডেন্টাল লার্নিং, এই ধরনের ঘটনা ভিত্তিক শিক্ষা সবসময় কিন্তু মানে পরিকল্পিত নাও হতে পারে, পরিকল্পিত নাও হতে পারে। কোনো একটা ঘটনা থেকে, কোনো একটা পরিস্থিতি থেকে, কোনো একটা দক্ষতা থেকে আমি ইনসিডেন্টাল লার্নিং মানে ঘটনা ভিত্তিক শিক্ষায় আসতে পারি। আচ্ছা, এর জন্য আমরা দেখছি যে নানা রকম ভাবে ইনসিডেন্টাল লার্নিংকে আমরা ডেভেলপ করতে পারি। তার জন্য কি দরকার? মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন দরকার, নানা রকম অভিজ্ঞতার মাধ্যমে যেতে হবে, নানা রকম মানে বিশ্বাসকে অর্জন করতে হবে, নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে, নিজের মূল্যবোধ সম্বন্ধে চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এক সুন্দর সদর্থক মনোভাব তৈরি করতে হবে। আচ্ছা, এছাড়া আমরা বলতে পারি যে এই ইনসিডেন্টাল লার্নিং মানে ঘটনা ভিত্তিক শিক্ষা, এটা কিন্তু আবার দেখা যায় যে বিভিন্ন সাবজেক্টের বিষয়ে নানা রকম ভাবে মানে আলাদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। এক ধরনের বিষয়বস্তুতে আমরা যে ধরনের ঘটনা ভিত্তিক শিক্ষা পাচ্ছি, আবার আরেক ধরনের বিষয়বস্তুতে আমরা আবার আরেক ধরনের ঘটনা ভিত্তিক শিক্ষা পাচ্ছি। সুতরাং ইনসিডেন্টাল লার্নিং, ধরা যাক আমাদের ভাষা শিক্ষা, ধরা যাক আমাদের সমাজ শিক্ষা, ধরা যাক আমাদের মানে গণিত শিক্ষা, ধরা যাক আমাদের বিজ্ঞান শিক্ষা, এই বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে আমি যখন ইনসিডেন্টাল লার্নিং পাচ্ছি, ঘটনা ভিত্তিক শিক্ষা পাচ্ছি, সেটা কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে। কেন আলাদা হয়ে যেতে পারে? খুব স্বাভাবিক, কারণ বিষয়গুলি অনেক আলাদা। সুতরাং ঘটনা ভিত্তিক শিক্ষার মধ্যেও একটা পরিবর্তন থাকে, একটা চেঞ্জ থাকে, একটা নতুনত্ব থাকে। সুতরাং এটার মধ্যে দিয়ে এটার নানা রকম ডিফারেন্স থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, তবে এটা কিন্তু ছাত্রছাত্রীদের প্রেরণা স্তর উন্নত করতে, মানে মোটিভেশনাল লার্নিংকে ডেভেলপ করতে খুব সাহায্য করে।
অনেক সময় নানা মানে তারা যখন পরিকল্পিত শিক্ষার বাইরে শিক্ষা গ্রহণ করে তখন কিন্তু সেটা তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে ওঠে। আচ্ছা, এরপরে আরেকটি পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হচ্ছে ওভার লার্নিং বা অতি শিক্ষা। আমরা অনেক সময় অনেক কথাতেই আমরা বলে ফেলি ওভারলোড, হ্যাঁ, ওভার শেল্টার বা এরকম ধরনের অনেক কথা বলে ফেলি। তার মানে হচ্ছে কোনো জিনিসই তো অতি ভালো নয়, অতি শিক্ষাটাও কখনো ভালো হতে পারে না। ওভার লার্নিং এমন মানে ওভার লার্নিং এ কি হয়, আমরা যখন অনেক বিষয়বস্তুকে আয়ত্ত করবার চেষ্টা করি সেটা ওভার লার্নিং হয়ে যায়। এবং এই ওভার লার্নিং অনেক সময় আমাদের পুরনো বিষয়ের সঙ্গে নতুন বিষয়ের কোনো সংযোগ স্থাপন করায় না, বা আমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা, আমাদের মানে শিক্ষার ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। আমরা সুন্দরভাবে আমাদের মানে আমাদের নানা রকম যে উন্নতির দরকার, যেমন মনোগতভাবে মনোভাবের উন্নতি, মূল্যবোধের উন্নতি, নানা রকম উন্নতি তো আমাদের জীবনে দরকার শিক্ষার মাধ্যমে, সেটা কিন্তু আমাদের সব সময় গ্রহণ করা যায় না। আচ্ছা, যে আমরা বলছি ওভার লার্নিং, অতি শিক্ষা, ওভার লার্নিং হচ্ছে যে এই ধরনের অতি শিক্ষা মানুষকে কিন্তু সব সময় ঠিক পথে চালিত করে না। আচ্ছা, এছাড়াও হতে পারে যে এটা এক ধরনের অতি শিক্ষা। আরেকটি হতে পারে যে ওভার লার্নিং এটাও হতে পারে যে একই জিনিসে বারবার পুনরুদ্রেক, রিপিটেশন, রিপিটেশন অফ লার্নিং, সেটাও কিন্তু এক ধরনের ওভার লার্নিং হতে পারে। সেটাকে আমরা অনেকটা নমর্থক ভাবে নাও নিতে পারি, আমরা অনেকটা সদর্থক ভাবে নিতে পারি। এবং এটাও ঠিক যে এই অতি শিক্ষা যদি একটা জিনিস বারবার রিপিটেড হয়, বারবার তার মানে পুনর উদ্বেগ হয়, তাহলে আমরা দেখতে পারি বারবার যদি তার উল্লেখ হয় তাহলে দেখতে পাই যে সেই শিক্ষা কিন্তু অত্যন্ত দৃঢ় শিক্ষা হতে পারে ছেলে মেয়েদের কাছে। আমরা যখন একটা জিনিস বারবার পড়ি, সেই পড়ার বারবার পড়লে, একবার পড়লাম, দুবার পড়লাম, তিনবার পড়লাম, চারবার পড়লাম, যত আমি পড়বো সেইটা সম্বন্ধে আমার জ্ঞানটা বেড়ে যাবে। সুতরাং অতি শিক্ষা যে নমর্থক তা কিন্তু সব সময় নয়, অতি শিক্ষা সদর্থকও হতে পারে। বারবার একটি বিষয়বস্তুকে মানে চর্চা করা, একটি বিষয়বস্তুর চর্চা করা, সেটাও কিন্তু ওভার লার্নিং এর মধ্যে পড়ে। আচ্ছা, এবং আমরা দেখছি যে ওভার লার্নিং সম্বন্ধে যারা শিক্ষাবিদ, ওভার লার্নিং সম্বন্ধে যারা শিক্ষাবিদ, তারা মনে করছেন যে রোট লার্নিং, যেটা রোট লার্নিং, সেই কিছুটা মুখস্থ ভিত্তিক শিক্ষা আমরা বলতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা যেতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা যেতে পারি। আবার এরকম হতে পারে যে শিক্ষিকা বারবার এক কথা বলে যাচ্ছেন, আমরাও সেটাকে রিপিট করছি, আমরাও সেটাকে তার পুনরুল্লেখ করছি, সেটার মধ্যে দিয়েও শিক্ষা হতে পারে। এবং ওভার লার্নিং, অতি শিক্ষা এরকম হতে পারে যে যেহেতু এটাকে নিয়ে আমরা অনেক সময় বেশি চর্চা করি, এই ধরনের মানে শিক্ষাকে নিয়ে আমরা যখন বেশি চর্চা করি, শিক্ষা কাঠামোর মধ্যে দিয়ে আমরা যাই, এটাও হতে পারে যে আমরা অনেক পরে, অনেক সময়ের অনেকটা পরে যখন আমরা কিছু মনে করার চেষ্টা করি, আমাদের স্মৃতিতে আনার চেষ্টা করি, তখন কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়। কেন সম্ভব হয়? যে একটা সময় এই বিষয়টিকে নিয়ে আমি অতি চর্চা করেছি। অতি হয়তো এই কথাটা আমি ব্যবহার করছি, কিন্তু অতি কথাটা এটা সবসময় নমর্থক নয়, এটা সদর্থকও হতে পারে। আমাদের অতি শিক্ষাটা সদর্থক হতে পারে, অতি শিক্ষাটা নমর্থক হতে পারে। এবং আমরা অনেক সময় হয় কি যে এই যে অতি শিক্ষা,
সেটা সবসময় কিন্তু কোনো একটা পরিকল্পনা মাফিক থাকতে নাও পারে। কেন হচ্ছে, হয়তো ক্লাসে এরকম দেখা যাচ্ছে একই জিনিস শিক্ষক বা শিক্ষিকা বারবার উল্লেখ করছেন। কেন উল্লেখ করছেন তার অনেক কারণ থাকতে পারে। হয়তো জিনিসটি খুব সহজে বোধগম্য নয়, হয়তো তিনি দেখছেন যে ছাত্রছাত্রীরা সবাই একভাবে বুঝতে পারছে না। বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা বারবার রিপিটেশন হচ্ছে, বারবার উল্লেখ হচ্ছে, বারবার উল্লেখ হচ্ছে। আর এটা কিন্তু এরকম নয় যে এটা ওই ভুল হচ্ছে আবার শিখছি, ভুল হচ্ছে আবার শিখছি, তা নয়। এই ব্যাপারটা তা নয়। ছেলে মেয়েদের মধ্যে এই শিক্ষাকে ভীষণভাবে তুলে ধরবার জন্য, তারা যেন এই শিক্ষাটা মানে তাদের মধ্যে একটা দৃঢ়তার শিক্ষা, দৃঢ় শিক্ষা তৈরি হয়, বলিষ্ঠভাবে তারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে। মানে অ্যাকসেপ্টেন্স অফ লার্নিং, স্ট্রং অ্যাকসেপ্টেন্স অফ লার্নিং, সেটার জন্য কিন্তু, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি, সেটার জন্য কিন্তু এই শিক্ষাটা দরকার আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি একটু অন্য ধরনের চিন্তা ভাবনা, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস হচ্ছে যে আমাদের শিক্ষার তো সবসময় কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, এবং এই শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কিন্তু কিছুটা নির্দিষ্ট কিছু নির্দেশনার মাধ্যমে আসতে পারে, কিছু বিশেষ নির্দেশনার মাধ্যমে আমাদের এই শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য আসতে পারে, যেটা সাধারণত আমরা বলে থাকি যে এটা এই যে নির্দিষ্ট নির্দেশিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য, এই নির্দেশিত শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য প্রধানত 3 রকম হতে পারে: জ্ঞানমূলক, নলেজ আন্ডারস্ট্যান্ডিং বোধমূলক, আর হতে পারে অ্যাপ্লিকেশন, নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আরোপিত, আরোপিত যেটা দিচ্ছে আমরা, জ্ঞান বোধ আরোপিত আমরা বলতে পারি, এবং দক্ষতামূলক স্কিল ডেভেলপমেন্ট। সুতরাং এই 4টির ওপর ভিত্তি করেই আমাদের ইনস্ট্রাকশনাল লার্নিং হতে পারে, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস হতে পারে শিক্ষার ক্ষেত্রে। আমাদের তো শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি এই 4টির মধ্যে কিন্তু সীমাবদ্ধ, রাইট? জ্ঞান বোধ আরোপিত এবং দক্ষতা, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এটার বাইরে কিন্তু যেতে পারে না। এটা এটা কিন্তু একটি বৈজ্ঞানিক ভাবে, আমরা সেই অতটা ডিটেলসে আমরা এখানে বলবার সময় নেই, কিন্তু একটি বৈজ্ঞানিক চিন্তা ভাবনার দ্বারা এটি পরিচালিত, রাইট? তো সেইটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই শিক্ষা গ্রহণ করতে হয়। তার মানে আমাদের যে শিক্ষার উদ্দেশ্য, তার মধ্যেও একটা নির্দেশনা থাকে, তার মধ্যেও একটা স্পেসিফিকেশন থাকে। আমাদের একটি নির্দিষ্ট কিছু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য গ্রহণ করতে হয়। তার মধ্যে এই 4টি যেটা আমি বললাম, জ্ঞান বোধ আরোপিত এবং দক্ষতা, দক্ষতামূলক শিক্ষা, জ্ঞানমূলক শিক্ষা, বোধমূলক শিক্ষা এবং আরোপিত শিক্ষা। এর মধ্যে আরোপিত কথাটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা আমরা শিখলাম সেটাই কিভাবে ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে আরোপিত। আচ্ছা, আরোপিত মানে অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের ব্যবহার, জ্ঞানের ব্যবহার। আচ্ছা, এছাড়া আমরা দেখছি যে আমাদের এই শিক্ষা চিন্তা ভাবনাকে নানা রকম ভাবে আমরা মূল্যায়নের মাধ্যমে ফেলতে পারি। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, সেটা কিভাবে হতে পারে? সেটা আমাদের নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হতে পারে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিরকম? তার মধ্যে কিছু বৈজ্ঞানিক সম্মত চিন্তা ভাবনা আছে, বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা আছে, যেগুলো আমরা নানা রকম মনোবিদ এবং শিক্ষাবিদরা তৈরি করেছেন, যাদের মধ্যে দিয়ে আমরা এই মূল্যায়নের মধ্যে দিয়ে যেতে পারি। এবং এই মূল্যায়ন যখন করব, এই যে আমি 4টি নির্দিষ্ট দিক বললাম, জ্ঞান বোধ
আরোপিত এবং দক্ষতা, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা মূল্যায়নের ছক তৈরি করতে পারি, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এবং সেই লার্নিংটা, সেটা আমরা দেখতে হবে যে এটা ছেলে মেয়েদের পক্ষে কতটা কার্যকরী হচ্ছে, স্টুডেন্টদের কতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তাদের মধ্যে প্রেরণার স্তর বৃদ্ধি হচ্ছে নাকি, যে শিক্ষা সে লাভ করছে তার মধ্যে প্রেরণার স্তর বৃদ্ধি হচ্ছে নাকি, এবং এই শিক্ষা তাকে অন্যান্য ধরনের শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে এক জায়গায় পৌঁছে দিতে পারছে নাকি, তার মধ্যে এই দুইটি মানুষের মধ্যে কোন রকম মানে কম্পেয়ার করা যাচ্ছে নাকি, তুলনামূলক শিক্ষা হচ্ছে নাকি বা হচ্ছে না। আমরা সেই শিক্ষাটা তার যে মানে শিক্ষার গতি, শিক্ষার্থীর যে শিক্ষার গতি, সেই শিক্ষার গতি ঠিকঠাক আছে নাকি, এবং এই শিক্ষার গতিকে সর্বদা মানে পরিচালনা করা, মনিটর করা, যাকে আমরা ইংলিশে বলে থাকি, সেটারও কিন্তু খুব বড় একটা জায়গা আছে। তাহলে অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের পুরো সার্বিকভাবে আমাদের ভাবতে হবে যে ছাত্রছাত্রীরা কতটা শিখছে, কিভাবে শিখছে, তারা এগিয়ে যেতে পারছে নাকি, তারা অন্যান্যদের সঙ্গে তাদের তুলনা চলছে নাকি, তারা অন্যান্যদের সঙ্গে এক স্তরে দাঁড়াতে পারছে নাকি, তারা ভবিষ্যতের জন্য তাদের শিক্ষা গ্রহণযোগ্য কিনা, ভবিষ্যতের জন্য তারা নিজেদের তৈরি করতে পারছে নাকি, তারা এই শিক্ষা দেশের এবং দশের উপকারে লাগছে নাকি, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আচ্ছা, এছাড়া আমরা যেটা দেখব যে সবকিছুর জন্যই আমাদের রুট, যেটা আমাদের শেকড়, সেই শেকড়টা কি, যে আমাদের প্রথম জীবন যখন শুরু হয়, প্যারেন্টাল বিহেভিয়ার অ্যান্ড চাইল্ড লার্নিং, এবং চাইল্ড লার্নিং শিশু শিক্ষা, এবং অভিভাবকদের ব্যবহারিক জীবন, কিভাবে পেয়ারেন্টিং, এই কথাটা আজকের দিনে খুব চলে, পেয়ারেন্টিং, আমি অভিভাবকত্বটাকে কিভাবে ঠিকভাবে ব্যবহার করতে পারছি, আমার মধ্যে সেই অভিভাবক সুলভ চিন্তা ভাবনাটা আছে নাকি, এটা যদি থাকে তাহলেই কিন্তু আমি প্রকৃত অর্থে শিশুকে শিক্ষা দিতে পারবো। সেটা আমি অভিভাবক মানে বায়োলজিক্যালি আমি অভিভাবক নাও হতে পারি, আমি তার টিচার হতে পারি, বা আমি অন্য কেউ হতে পারি, যে মানে যাকে এই অভিভাবকের জায়গাটা দেওয়া হচ্ছে, তা প্রধানত আমাদের পিতামাতা, এবং তারপরে আমাদের সেকেন্ড অভিভাবক, দ্বিতীয় অভিভাবককে আমাদের শিক্ষক বা শিক্ষিকা, তারাই আমাদের দ্বিতীয় অভিভাবক। সুতরাং আমরা বিভিন্ন এর ব্যাপারেও অন্যান্য বিভিন্ন মনোবিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গেছেন, নানা রকমের ছক তারা তৈরি করেছে, এবং আমরা দেখছি যে এই ছকের মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের প্রথম জীবনে যখন আমরা জীবন শুরু করি, তখন আমাদের অভিভাবকরাই কিন্তু এই প্রকৃত শিক্ষা গ্রহণ করবার মানে উপায়টা দেখিয়ে দেয়। যেখানে আমরা সেটা দেখতে পাই না, সেই ধরনের শিশুরা বা শিক্ষার্থীরা দের ঠিক মানে ঠিক জায়গায় আসতে অনেকটা সময় লাগে। সুতরাং আমাদের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের অভিভাবকদের। অভিভাবকরা যদি প্রকৃত শিক্ষা মানে শিক্ষাকে আমাদের মধ্যে তুলে ধরতে পারেন, প্রকৃত শিক্ষার মানে প্রকৃতিটাকে আমাদের মধ্যে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃত শিক্ষার্থী প্রকৃত শিক্ষক হতে পারবো ভবিষ্যতে, এবং প্রকৃত শিক্ষার্থী হতে পারবো। এছাড়া আমরা দেখছি যে এটার জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের মধ্যে মানে সদর্থক মনোভাব তৈরি করা, প্রপার অ্যাটিটিউড এবং ভ্যালুস, মূল্যবোধের দরকার। সেটার জন্যও কিন্তু আমাদের অভিভাবকের দরকার। আমাদের মনোভাব, প্রকৃত মনোভাব তৈরি করার জন্য আমাদের মানে আমাদের অভিভাবকদের ভীষণ দরকার।
এবং মনোভাব বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম এটা হচ্ছে আবেগমূলক মনোভাব হতে পারে, বৌদ্ধিক মনোভাব হতে পারে, আমাদের অ্যাকশন মানে কার্যকরী কোনো মনোভাব হতে পারে। আচ্ছা, এরও বিভিন্ন ধরনের কার্যকারিতা আছে। মনোভাব আমাদের যেখানে বৌদ্ধিক মনোভাব, আমরা একভাবে আমাদের নিজেকে তৈরি করি। আমরা যখন আবেগচালিত মনোভাব দিয়ে থাকি সেটা আমরা একভাবে তৈরি করি। আমরা যখন অ্যাকশন বেস কার্যকরী মনোভাব দিয়ে থাকি তখন আমরা একভাবে তৈরি করি। এবং বলা হচ্ছে যে এই মনোভাব তৈরি করার পেছনে আমাদের ইনফরমেশন, আমাদের তথ্য বিরাট কাজ করে। সেটাও তো শিক্ষা। এই তথ্যটা বিরাট কাজ করে। এবং আমরা অনেক সময় দেখি যে আমাদের কমিউনিকেশন, আমাদের সংযোগ, আমাদের সমাজীকরণ, আমাদের সমাজের সঙ্গে আমাদের মেলবন্ধন, এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা দিয়ে আমরা কিন্তু আমাদের মনোভাব এবং মূল্যবোধ তৈরি করতে পারি। কেন মূল্যবোধ এবং মনোভাব এতটা গুরুত্বপূর্ণ? কিন্তু কেননা এই দুটো বাদ দিয়ে আমরা যদি প্রপার অ্যাটিটিউড তৈরি করতে না পারি, মানসিকভাবে আমরা যদি তৈরি না হই, মানসিকভাবে আমরা যদি একটি সদর্থক মানুষ হিসেবে তৈরি না হই, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের প্রকৃত শিক্ষা লাভ করতে পারবো না। প্রকৃত শিক্ষা শুধু আমাদের পুঁথিকে কেন্দ্র করে হয় না, আমাদের কোনো পাঠ্য বিষয়কে কেন্দ্র করে হয় না, প্রথাগত পাঠ্য বিষয়কে কেন্দ্র করে হয় না। প্রকৃত শিক্ষা আসে সমাজ থেকে, মানুষের শিক্ষা, মানবিক শিক্ষা, সামাজিক শিক্ষা, আবেগতাড়িত শিক্ষা। মানুষের মধ্যে যদি আবেগ কাজ না করে, সে মানুষকে আমরা মানুষ হিসেবে চিহ্নিত করতে পারবো না। সুতরাং আমরা দেখব যে এমন ধরনের শিক্ষা হওয়া উচিত যেটি আমাদের সার্বিক মানুষ হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে, পূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে। এবং তার জন্য আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হচ্ছে আমাদের অভিভাবক, তারপরে আমাদের বিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান, যার মাধ্যমে বা মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি, এবং এইভাবেই আমরা এগিয়ে যাই এবং এইভাবেই যাওয়া উচিত। এবং বিভিন্ন মনোবিজ্ঞানী, বিভিন্ন শিক্ষাবিদ তাদের নানা রকম পরীক্ষা নিরীক্ষা, নানা রকম তথ্যের মাধ্যমে এই কথাটি আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন। আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।